আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনের আগে এবারে আধার কার্ড ইস্যুতে রাজ্য জুড়ে শুরু হলো রাজনৈতিক চাপানুতোর। সম্প্রতি বহু মানুষের কাছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের নোটিশ এসেছে, যাকে ঘিরে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সামনেই লোকসভা নির্বাচন, যাকে ঘিরে বিভিন্ন ইস্যুতে রাজ্য জুড়ে চলছে চাপানুতোর। সন্দেশখালী কাণ্ড যার মধ্যে উল্লেখযোগ্য। এরই মাঝে এবারে রাজ্যে আধার কার্ড নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি বহু মানুষের কাছে আধার কার্ড বাতিল হতে পারে বলে চিঠি এসেছে, যাকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। ঠিক কি কারণে এই নোটিশ, সেই ব্যাপারে স্পষ্ট হতে পারছেন না অনেকেই। এদিকে এই বিষয়টি নিয়ে শাসক বিরোধী চাপানুতোর তুঙ্গে। এই ধরনের নোটিশের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের আধার বাতিল হবে তাদের জন্য রাজ্যের তরফে পৃথক কার্ড ইস্যু করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর দিনাজপুর জেলাতেও এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার মানুষের সমস্যার সমাধান করা তো দুরন্ত, প্রতিনিয়ত এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। যেমন নোটবন্দি, জিএসটি কিংবা আধার লিঙ্কের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি জানিয়েছেন, আধার লিঙ্ক রয়েছে ব্যাংক এবং রেশন কার্ডেও। ফলে আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে এসব ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার একটি পোর্টাল খুলবে, যাদের আধার ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে তাদের এই পোর্টালের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে। এদিন বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন অরিন্দম বাবু। দেখুন, কেন্দ্রের সরকার মানুষের সুরাহা তো দূরের কথা, প্রতিনিয়ত এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে করে মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে। এটা আমরা নোটবন্দিতেও দেখেছি, জিএসটির ক্ষেত্রেও দেখছি, এবং আধার লিঙ্ক করার ফলেও মানুষকে কিন্তু আজকে এই সমস্যার মুখে পড়তে হয়েছে। আধার লিঙ্ক আছে আজকে ব্যাংকের সাথে, আজকে রেশন কার্ডের সাথে। সমস্ত বিষয় যদি আধারটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়, তাহলে একটা মানুষ তার ব্যাংকের অপারেশন করতে পারবে না, তিনি রেশন নিতে পারবেন না। এই ধরনের সমস্যার মুখে আজকে পড়তে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা পোর্টাল তিনি খুলছেন, সেই পোর্টালের মধ্যে দিয়ে যা যা সরকারি এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো এই মানুষরা, যাতে যাদের আধার ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, প্রচুর মানুষের অলরেডি করা হয়েছে, তারা যাতে সরকারি সুবিধা থেকে কোনোভাবে বঞ্চিত না হয় তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছেন এবং নতুন করে একটা পোর্টাল খুলছেন। বিজেপির রাজ্য সভাপতির কাছে একটা অবাক মুখে তার কথা শুনলাম যে আজকে রাতের মধ্যে যদি আধারের এই ডিঅ্যাক্টিভেশন না বন্ধ হয়ে যায়, সবাই আবার আধার লিঙ্ক না পায়, তবে নাকি আগামীকাল সকাল থেকে বিজেপি পার্টি অফিসে জানালে পারে সেই আধার লিঙ্ক তারা করে দেবে। এটা একটা কেন্দ্র সরকারের যে সরকারি প্রজেক্ট, সেই প্রজেক্ট বিজেপির পার্টি অফিসে গেলে কেন বিয়ে করতে হবে? এটা তো একটা সরকারের যে কোনো একটা জিনিসের তার একটা সরকারি প্রোটোকল থাকে, সরকারি অফিস থাকে, সেখানে হবে। বিজেপির পার্টি অফিসে যেতে হবে কেন তাদেরকে? আমরা চাই মানুষের সুরাহা হোক। যাদের আধার বঞ্চিত করছেন, আপনারা জানেন ভোটের আগে অলরেডি এরা এই আধারের ম্যাসিভ পরিমাণে আধার কার্ডকে ডিঅ্যাক্টিভ করে এবং মানুষকে এই এনআরসি সিএ এর ভয় দেখানোর একটা আবার শুরু করছে। এবং সেই এনআরসি সিএ আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও জানেন চালু করতে দেয়নি এবং আগামী দিনেও দেবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার জন্য এবং তাদের সব রকম সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। যেভাবেই কেন্দ্র সরকার যতই এই ধরনের কুচক্র করুক, আপনাদের পাশে আমাদের সরকার আছে, কোনো সমস্যা আগামী দিনে হবে বলে আমার মনে হয়। সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক এ ধরনের নোটিশে বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে
নাটকের দল বলে কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কেউ বলছে আধার কার্ড বাতিল হবে, কেউ বলছে অ্যাক্টিভ করে দেওয়া হবে, কেউ বলছে নতুন পোর্টাল খুলবে। সুতরাং আদতে সরকার আছে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন আনোয়ারুল বাবু। সাধারণ মানুষের আইডেন্টিফিকেশনের জন্য আধার কার্ড করা হয়েছে, সেক্ষেত্রে মানুষের আইডেন্টিটি যাতে নষ্ট না হয়, মানুষের যাতে হয়রানি না হয়, সেটা দেখা সরকারের সাংবিধানিক দায়িত্ব। পুরো বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া উচিত। আধার কার্ড বাতিলের নোটিশও এই বিভ্রান্তিকর পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিএম। তাহলে কি বলা যাবে? এগুলো এই দুটো সরকারই, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, এগুলো সরকার না বলে নাটকের দল বলতে হবে এদেরকে। কে কখন কোন কথা বলছে, এ তো মানুষ হচ্ছে যে বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। কেউ বলছে ক্যান্সেলেশন হবে, কেউ বলছে অ্যাক্টিভেট করে দেবো, কেউ বলছে পার্টি অফিসে আমাদের সাথে যোগাযোগ করুন। মানে সরকার আছে কিনা আমরা খুব চিন্তায় আছি। এখন হলো যে আধার কার্ডটা হচ্ছে যে একটা আইডেন্টিফিকেশনের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যাই বলেন না কেন যে তারা দিয়েছিল। এবার তুমি ডিঅ্যাক্টিভেট করবা, ইনঅ্যাক্টিভেট করবা, তো সেগুলো তোমাদের ব্যাপার, কিন্তু মানুষের হচ্ছে আইডেন্টিটি যেন নষ্ট না হয়। আমরা এটাই বলছি যে মানুষ যেন হয়রান না হয়। এর আগে আধার কার্ডের লিঙ্ক করতে গিয়ে মানুষের হচ্ছে যান প্রাণ চলে গেছে। সেই জায়গাটা মানুষকে এত বিভ্রান্তের মধ্যে না ফেলাটাই একটা সরকারের কর্তব্য এবং সরকারের দায়িত্ব যে এই সমস্ত ভুয়া যে সমস্ত খবরগুলো বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী বলছে আমরা একটা পোর্টাল করছি, সেখানে আপনারা আসবেন, ক্লিক করবেন, সব হয়ে যাবে ঠিক। আবার ওইদিকে হচ্ছে কেন্দ্রীয় সরকার বলছে এই করব, আবার হচ্ছে যে তাদের সভাপতি, বিজেপির সভাপতি বলছে আমাদের পার্টি অফিসে আসবেন, যোগাযোগ করবেন, সব ঠিক করে দেবো। মানে সরকার আছে না প্রশাসন কি আছে আমরা তো বুঝতে পারছি না। মানুষকে হয়রান করার জন্যই হচ্ছে যে একটা জায়গায় যাওয়া। এখন একটা কার্ড ঠিক করার জন্য একটা সরকার হচ্ছে যে তার নির্দিষ্ট একটা জায়গা থাকা উচিত। এত প্রশাসনিক যে কাঠামোগুলো আছে সেই কাঠামো, একটা মানুষের আধার কার্ড গোলমাল হতেই পারে, তার জন্য পঞ্চায়েতি ব্যবস্থাটা আছে, সেখানে একটা সেন্টার করা দরকার। প্রতিবাদ করছি এই সমস্ত যে প্রশাসনের মতো চলুক। হ্যাঁ, এই কাজটা মানুষ যেন হয়রান না হয়, মানুষ যেন ওই আবার রাস্তায় লাইনে দাঁড়াতে না হয়, সেই দিকগুলো হচ্ছে যে দেখা উচিত। আধার কার্ড তো আজ থেকে 30 বছর আগে ছিল না, তাহলে আজকে নতুন করে যখন তুমি আধার কার্ড করেছো মানুষ মেনে নিয়েছে, ঠিক আছে, কিন্তু এখন নতুন নতুন কথাবার্তা কেন? হ্যাঁ, আধার কার্ড তুমি দিয়েছো, ক্যান্সেল করলে তোমাকে করতে হবে, আবার যদি মানুষকে দিতে হয় তোমাকেই দিতে হবে। কিন্তু এই যে মানুষকে 100টা কার্ডের জন্য মানুষকে লাইনে দাঁড় করানো, হ্যাঁ, ব্যাংকে লাইনে দাঁড় করানো, এই সমস্তগুলো হচ্ছে আমরা আগেও প্রতিবাদ করছি, এখনো করছি যে মানুষকে একটা পথ দেখাও যেখানে মানুষ সুবিধা পেতে পারে। সরকার মানে হচ্ছে মানুষের সহযোগিতা করবে, সুবিধা দেবে। সেইখানে হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করাটা হচ্ছে সরকারের কাছ থেকে আমরা কাম্য মনে করি না। এবং সরকার হচ্ছে যে এইগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই কম্পিটিশন চালাচ্ছে। অপরদিকে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডক্টর বাবুলাল বালা জানিয়েছেন, 28A আধার রেগুলেশন ধারায় এই নোটিফিকেশন জারি করা হয়েছে। বলা হয়েছে ফরেন ন্যাশনালরা যদি পাসপোর্ট করে এদেশে এসে বসতি স্থাপন করে ও আধার কার্ড করে তাহলে তা বাতিল হবে। এর জন্য দ্রুত CAA লাগু করা উচিত, সেক্ষেত্রে সমস্যার সমাধান হবে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হয়েছে, এই মর্মে প্রচুর চিঠি বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে এসেছে। এবং এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের যে ধারায় করা হয়েছে 28A আধার রেগুলেশন, এবং সেখানে বলা হয়েছে দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্ট অফ ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিলড। এই চিঠিটি যিনি পেয়েছেন, যিনি বা যারা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কারণে যে স্বাধীনতার সময়, দেশভাগের সময় দেশের জাতীয় নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশভাগের ফলে যারা পাকিস্তানের ভাগে পড়ে গেলেন সংখ্যালঘুরা, তারা যে কোনো সময় এখানে আসলে নাগরিকত্ব সহ জীবন ধারণের সব সুবিধা পাবেন। কিন্তু আজকের দিনে তারা এখানে এসে নাগরিকত্বহীনতার চিঠির মতো পেয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়টা সম্পর্কে আমার মনোভাব ব্যক্ত করা এবং সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করা, সরকার এবং বিরোধী সকলের দৃষ্টি আকর্ষণ করব
যে যাতে করে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা থেকে দেখুন, এখানে সরকারি নিয়মে যা বলা আছে 28-এর এ ধারায়, যেটা এখানে বাতিল হয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে যে ফরেন ন্যাশনালরা যদি এখানে পাসপোর্ট করে এসে বসতি স্থাপন করে এবং তারা যদি আধার কার্ড করে, তাহলে সেটা কিন্তু বাতিল হবে, কারণ বিদেশিরা যে কেউ এসেই মনে করলে এখানে বসতি করতে পারে না। এই সমস্যা থেকে সমাধানের জন্য নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন যে বর্তমান সরকার, সেটা আপনার 7ই সেপ্টেম্বর 2015 সালে একটা অর্ডার পাস করেছে। সেই অর্ডারে এই ধরনের মানুষ যারা ওখান থেকে আসতে বাধ্য হয়েছেন, তাদেরকে ইলিগাল মাইগ্রেন্টের তকমা থেকে অব্যাহতি দিয়েছে এবং 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছে। আমরা সবসময় বলে আসছি, দেশের আইন বলছে আধার কার্ড কখনো নাগরিকত্বের প্রমাণ নয়। কাজেই আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা আধারের পিছনে পরিষ্কার লেখা রয়েছে, যে কেউ দেখতে পারে সেটা। কাজে এই সমস্যা থেকে সমাধানের একমাত্র উপায় হচ্ছে দ্রুত CAA 2019 ইমপ্লিমেন্টেশন। এবং যারা এর বিরোধিতা করছেন তাদের কাছে অনুরোধ, শুধু শুধু কুম্ভীরাস্ত্র বিসর্জন না দিয়ে যদি সত্যি আপনারা এই মানুষদের পাশে দাঁড়াতে চান, তাহলে CAA 2019-এর বিরোধিতা পরিত্যাগ করুন। এই মানুষগুলো যাতে প্রকৃত নাগরিক হয়ে, সমনাগরিক হয়ে ভারতবর্ষে মাথা তুলে দাঁড়াতে পারে, পায়ের তলায় মাটিটা শক্ত পায়, ঠিক মতো জীবনযাপন করতে পারে সন্তান সন্ততি নিয়ে, তার জন্য এদের সমাধানের একটাই পথ হচ্ছে নাগরিকত্ব আইন 2019-এর বাস্তবায়ন। এছাড়া মুখে যে যত কথাই বলুক না কেন, এর থেকে সমস্যার সমাধানের কোনো পথ নেই। RCTV সংবাদ, রায়গঞ্জ। রাত পোহালেই 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পরিচিত হলেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কাছে এই দিনটির আরো একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি অংশে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, যার নাম AASM গার্ডেন। 1984 সালে তৎকালীন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের এক প্রান্তে এই বাগানটি গড়ে ওঠে এক বিশেষ কারণে। জানা যায়, সেই সময় বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষক শিক্ষিকা অজিত কুমার দাস, অমিয় কুমার ভট্টাচার্য, শর্মিলা ভট্টাচার্য এবং মায়াবী ঘোষ পলাশীতে বাস দুর্ঘটনায় মারা যায়। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই বাগান গড়ে তোলা হয়। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি দিনটিকে AASM গার্ডেনের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। এই বাগানে 500টি ভেষজ গাছ রয়েছে। রোজই পরিচর্যা প্রক্রিয়াও চলে। বাগানটার নাম রয়েছে AASM গার্ডেন, অর্থাৎ এখানে 4 জন শিক্ষক, আমাদের তখন পুরনো তাদের রায়গঞ্জ কলেজ, ইউনিভার্সিটি কলেজ, সেই সময়কার 4 জন শিক্ষক, যেমন অজিত কুমার দাস ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, তারপরে অমিয় কুমার ভট্টাচার্য ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শর্মিলা ভট্টাচার্য এবং মায়াবী ঘোষ, এই যে ইনারা বাস দুর্ঘটনায় পরলোক গমন করেন এবং ইনাদের স্মৃতির উদ্দেশ্যে সেই সময়ে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থাকার সময়ে আমাদের এই গার্ডেন 1984 সালে প্রতিষ্ঠা হয় এবং আমরা এবারে তার 40তম যে প্রতিষ্ঠা দিবস সেইটা পালন করছি বা উদযাপন করছি আমরা। এখানে দেখুন গাছপালা প্রায় 350-এর উপরে স্পিসিস রয়েছে, যেগুলো আমাদের লোকাল কিছু স্পিসিস আছে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3টে ডিস্ট্রিক্ট থেকে আমরা কালেকশন করেছি, যেগুলোর স্পেশালি মেডিসিনাল ইম্পর্টেন্স বা মেডিসিনাল ভ্যালু আছে। তাছাড়াও কিছু রিয়ার স্পিসিসের গাছ যেগুলো মানে আমাদের এখানটায় হারিয়ে যাচ্ছে, বিশেষ করে হোচি বলে একটি স্পিসিস আছে, যেইটা আমাদের এই উত্তর দিনাজপুরে একটা সময় প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এখন সেটা কোনো কারণে বলতে সেটা ডিফরেস্টেশন হতে পারে বা আরবানাইজেশন, এই সমস্ত কারণে বা ওর আনসাইন্টিফিক মেথড অফ হারভেস্টিং, তার সেই জন্য এটা প্রচুর সংখ্যায় কমে গেছে। এখন এই উত্তর দিনাজপুরে পাওয়া যায় না বললেই চলে সেটা। এই যে গার্ডেনে কারা আসেন? এই গার্ডেনে স্পেশালি আমাদের যারা বটানি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী আছে তারা আসেন, তারপরে রিসার্চ স্কলাররা আসেন, বিভিন্ন এবারে যেমন একটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি থেকে এসেছিলেন এক স্কলার, সে এখানে তুলসীর উপরে কিছু কাজ করছেন। এবং একটা কথা বলা প্রয়োজন, আমাদের এখানটায় প্রায় 10 ধরনের তুলসী আছে, হ্যাঁ, যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। তার মধ্যে লেবু তুলসী, মারোয়া তুলসী অন্যতম। লেবু তুলসীটি ডকুমেন্টেশন করা হয় আমাদের এই দিনাজপুর থেকে,
এবং সেটিও আমাদের গার্ডেনে সংরক্ষিত করছি আমরা। বাগানে আমি এই যে বিশ্বযুদ্ধের যেমন গার্ডেন হিসাবে আমরা কাজ করি অনেকদিন ধরে। এটা এসএম গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন। এইটা হলো আপনার এই যে মানে 4 জন লোক যে মারা গেছিল তার স্মৃতিতে আমাদের এই বাগানটা আমরা এই স্থাপিত করি। আমি বাগানে আছি 86 সাল থেকে। 86 সাল থেকে এই বাগানে আমি আছি। এখানে কি কি আছে? এখানে অনেক বিশ্বযুদ্ধ গাছ আছে, অনেক আপনার ওষুধি গাছ আছে। তারপরে আপনার বোটানিক্যাল গার্ডেনের যে বোটানির যে ছাত্ররা আসে তারাও এখান থেকে গাছপালা নিয়ে যায়, তারাও এখানে করতেছে, গাছপালা নিয়ে চর্চা করতেছে। এটাই আর কি, এগুলোই আছে সব কিছু। গাছ অনেক রকম গাছই আছে। কালকে কয়েকজন 4 জন মারা গেছে তাদের স্মৃতিতে এই বাগানটা আমরা মানে করি আর কি, প্রতিষ্ঠা দিবস করি আর কি, বছরে করি। মানে এটা আগেও হতো, তো তারপরে ভাষা দিবস পড়ে গেছে, তো ভাষা দিবসের জন্য একটু লোকটা কম হয়, আগে তো প্রচুর লোক হতো। পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হলো প্রাচীন আমলের একটি মূর্তি। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোমর্ধা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, ওই গ্রামে জেসিপি দিয়ে কদিন ধরে পুকুর খননের কাজ চলছিল। মঙ্গলবার সকালে গ্রামের কিছু মানুষ প্রথমে পাথর জাতীয় কিছু পড়ে থাকতে দেখেন। এরপর কাছে গিয়ে দেখতে পান প্রাচীন আমলের একটি মূর্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি কোন আমলে নির্মিত এবং কোন পাথর দিয়ে তৈরি তা খতিয়ে দেখবেন প্রত্নতাত্ত্বিকরা। কালো সোনার মূর্তি যেটাকে বলা হয়, আমাদের মাতৃভাষায় বলি আমরা। একজন মানে কালকে রাত্রে এখানে পুকুরের মধ্যে গর্ত খুঁড়ছিল, মানে মাটিটা গর্ত করে জিসিবি দিয়ে খুঁড়ছিল। খোঁড়া হয়ে যাওয়ার পরে তারপরে সকালবেলা একজন দাদা এদিকে যায়, তো একটা পাথরের মতো কি যদি দেখতে পায়, বলছে পাথরের মতো কি একটা পড়ে আছে। ওইটাকে বলছে পাথরটাকে তুলে নিয়ে গিয়ে বাড়ির আমি মানে চাপাকলের পাশে রাখবো। ওটাও তুলাতুলি করছিল। তো কয়েকজন মানুষ আরও দেখার পরে ওটাকে আবার সবাই মিলে বার করে দেখলো যে এটা একটা মূর্তি, মানে পুরোনো আগের যুগের মূর্তি, একটা পুরোনো টাইপের মূর্তি। মূর্তিটা তারপরে আমরা বার করে পরিষ্কার করলাম, পুলিশকে খবর দেওয়া হলো। 20% তারপরে যখন 100% জানানো হলো তখন সবাই মিলে একটা পরিকল্পনা করলো যে কি করা যায়। তো আমরা গ্রামের উন্নয়নের জন্য সবাই পুলিশকে ইনফর্ম করে দিয়েছিল, মানে আমরা উন্নয়নের জন্য রাখতে চাইছিলাম সবাই মিলে। পরে গ্রামবাসী সাপোর্ট করেছিল যে মূর্তিটা রেখে দেবো, উন্নয়ন হবে। তো তারপরে আমরা আবার ওখানের মধ্যে আবার কেউ আবার পুলিশকে ইনফর্ম করেছে। তারপরে আমরা আবার ভাবলাম, সবাই মিলে মিটিং বসলাম আবার, যে না, এটা হচ্ছে সরকারের ধন, এটা আমাদের কোনো অধিকার নেই, সরকারকে হ্যান্ডওভার করা হোক। পরীক্ষা চলাকালীন স্কুলের গেট ভাঙার ঘটনায় বিতর্ক। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয় এদিন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠে। অভিভাবকদের অভিযোগ, বিনা কারণে এই স্কুলের মূল গেটটি ভাঙার কাজ চলছে। এই স্কুলেই চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মাঝে গেট ভাঙার জেরে ক্ষুব্ধ সকলেই। তাদের দাবি, গেটটি একেবারেই মজবুত রয়েছে, এটি পুরনো স্মৃতি, তাই এটি ভাঙার কোনো কারণ নেই। উল্টো দিকে স্কুলের হোস্টেলটি ভেঙে পড়ে রয়েছে, সেটি মেরামতির বিন্দুমাত্র কোনো চিন্তা ভাবনা নেই। তাই গেট ভাঙার প্রতিবাদে এদিন রায়গঞ্জ বিন্দুল সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। গেট ভাঙার কাজ বন্ধ করা না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। গেট কেন ভাঙা হচ্ছে? গেট যদি ভাঙা হয় তাহলে তো আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তাই থাকবে না। মানে কি সমস্যাটা কি হচ্ছে গেট ভাঙার জন্য? সামনে যে মানে এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই পরীক্ষা বিষয় নিয়েই আমাদের এখানে গার্জেনরা উপস্থিত আছে। প্রত্যেকেরই অবজেকশন যে ছেলেমেয়েরা যে স্কুলে যায়, স্কুলে পরীক্ষা দেয়, তাদের তো নিরাপত্তায় এমনিতে নাই। তারপরে গেট ভাঙা হলে তো, গেটটা তো করা হয়েছে যে নিরাপত্তা থাকার জন্য, তো গেট ভাঙা হলে তো আরও নিরাপত্তা থাকবে না। এখন আমরা দাবি জানছি কোনো গেট ভাঙানো হবে না, গেট এভাবে থাকবে, এইভাবেই মেরামত করা হোক। আর যদি জবরদস্তি স্কুল কর্তৃপক্ষ ভাঙে তাহলে আমরা এর পরবর্তীতে আমরা তালা বন্ধ করে দেবো। আপনারা কি স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন? অভিযোগ জানানো হয়েছে অনেকবার। আচ্ছা, আর একটা হোস্টেল নিয়ে সমস্যা বলছিলেন, সেটা কি? হোস্টেল ভাঙা পড়ে আছে, হোস্টেলে মেরামত করুক। সেখানে সন্ধ্যাবেলা বাজে আড্ডা হয়, সেটা করুক। কি মনে হচ্ছে এই গেটটা উচ্চ মাধ্যমিক চলাকালীন ভাঙার কারণটা কি? তাহলে ছাত্রদের নিরাপত্তা কোথায়? না, কারণটা কি মনে হচ্ছে আপনাদের? কারণটা হচ্ছে তাহলে ছাত্ররা নিরাপত্তা পাচ্ছে না সরকার থেকে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।